বন্ধুরা, আপনারা কি জানেন কবে এবং কিভাবে আমাদের এই পৃথিবী সৃষ্টি হয়েছিল? আচ্ছা বলুন তো, পৃথিবীতে প্রাণের আগমন কিভাবে ঘটেছিল? পৃথিবীতে সবার প্রথমে কে এবং কোথা থেকে এসেছিল সেটা কি জানেন? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাস সম্পর্কে জানাবো। বর্তমানে যেখানে আমাদের পৃথিবী আছে, একসময় সেই জায়গাটা জনশূন্য ছিল, অর্থাৎ আমাদের সৌরমণ্ডলী ছিল না এবং দূর দূরান্ত মানব জীবনের কোনো অস্তিত্বই ছিল না। এই সব কিছু মহাকাশেরই একটা অংশ ছিল। এটা আমি বলছি না, বরং পৃথিবীর বেশ কিছু মহান বিজ্ঞানীরা তাদের গবেষণায় এই বিষয়টা জানিয়েছেন। আজ থেকে প্রায় 13-14 বিলিয়ন বছর পূর্বে মহাকাশে ধুলো এবং গ্যাসে ভরা মেঘের সমাহার দেখা যেত। এই মেঘের থেকে দূরে উপস্থিত একটা নক্ষত্রে সময়ের সাথে সাথে আলোর অভাবে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। বিস্ফোরণের পরে সেই নক্ষত্রের ধ্বংসাবশেষ ধুলো এবং পাথরের রূপে কয়েক লক্ষ বছর ধরে মহাকাশে ঘুরতে থাকে। আর সেই ধুলো এবং পাথরের চাপের কারণে উৎপন্ন তাপের ফলে রেডিও অ্যাক্টিভ পদার্থের জন্ম হয়, যার ফলে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের নির্মাণ হয়। তারপর সেই পাথরগুলো ধীরে ধীরে পরস্পরের সাথে জুড়ে যায় এবং এই প্রক্রিয়াটা কোটি কোটি বছর ধরে চলতে থাকে। স্বাভাবিকভাবেই সেই পাথরগুলোর আকার আমাদের পৃথিবীর আকারের তুলনায় কয়েক লক্ষ গুণ বড় হয়ে যায়। কিন্তু পরবর্তী সময় সেটার মধ্যে আরও একবার আলোর অভাবে বিস্ফোরণ হয়, যার ফলে সূর্যের জন্ম হয়। সূর্যে উপস্থিত রেডিয়েশন থেকে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের সৃষ্টি হয়, যার ফলে মাধ্যাকর্ষণ এবং আলোর কারণে মহাকাশে ঘুরতে থাকা গ্রহাণু সূর্যকে প্রদক্ষিণ করতে শুরু করে। সূর্যকে প্রদক্ষিণ করতে থাকা গ্রহাণু মহাকাশে একে অপরের সাথে ধাক্কা খায়, যার ফলে পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র সহ অন্যান্য গ্রহগুলোর নির্মাণ হয়। এবার সূর্য থেকে অনেক দূরে প্রদক্ষিণ করতে থাকা কিছু গ্রহাণু মাধ্যাকর্ষণের কারণে পৃথিবীর দিকে আকর্ষিত হয়, যার ফলে সেগুলো পৃথিবীতে আগুনের গোলার মতো করে পড়তে থাকে। সেই সময় থিয়া নামের একটা গ্রহ, যে সূর্যকে প্রদক্ষিণ করছিল, সে পৃথিবীর কাছে চলে আসে আর পৃথিবীর সাথে ধাক্কা খায়, যার ফলে চাঁদের জন্ম হয়। সেই সময় পৃথিবী 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ একটা আগুনের গোলা ছিল, কারণ পৃথিবীতে আকাশ থেকে আগুনের গোলার মতো উল্কাপিণ্ডের বৃষ্টি হচ্ছিল। আর সেই সব উল্কাপিণ্ডে লবণ, জল এবং মিনারেল উপস্থিত ছিল। আর এই প্রক্রিয়াটা কোটি কোটি বছর ধরে চলতে থাকে। সময় এগিয়ে যেতে থাকে আর ধীরে ধীরে উল্কাপিণ্ডের পতনের পরিমাণ কমতে থাকে। পৃথিবীতে উপস্থিত রেডিও অ্যাক্টিভ উপাদানের কারণে পৃথিবীতে পাওয়া ভারী ধাতু এবং পদার্থ পৃথিবীর কেন্দ্রে চলে যায়, আর হালকা ধাতু এবং পদার্থ উপরিতলে চলে আসে। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে এবং পৃথিবীতে পড়ে যাওয়া উল্কাপিণ্ডের মধ্যে উপস্থিত লবণ এবং জলের তত্ত্ব জলরূপে গলে যেতে শুরু করে, যার ফলে পৃথিবীতে জলের নির্মাণ শুরু হয়ে যায়। এটা কয়েক লক্ষ বছর ধরে চলতে থাকে, যার ফলে ধীরে ধীরে সম্পূর্ণ পৃথিবীর প্রায় 60-70% জায়গা জলে ঢেকে যায়, অর্থাৎ সমুদ্রের সৃষ্টি হয় এবং জলের নিচের অংশে ধীরে ধীরে ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। ব্যাকটেরিয়া জলের ভিতরে উপস্থিত মিনারেল এবং রোদকে তাদের খাবার হিসেবে গ্রহণ করত এবং অক্সিজেন রূপে তাদের মলমূত্র ত্যাগ করত। পৃথিবীর কেন্দ্রে উপস্থিত রেডিও অ্যাক্টিভ উপাদানের কারণে পৃথিবীর অভ্যন্তর সবসময় গরম থাকত। পৃথিবীর উপরিপৃষ্ঠে জল থাকায় পৃথিবীর কেন্দ্রে উপস্থিত উত্তাপের কারণে তার টেকটনিক প্লেটে ফাটল দেখা দেয়, যার ফলে লক্ষ লক্ষ আগ্নেয়গিরি ফাটতে শুরু করে আর পৃথিবীর নির্মাণ শুরু হয়ে যায়। কয়েক লক্ষ বছর ধরে এমন অবস্থা চলতে থাকায় পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে যায় যে পৃথিবীতে উপস্থিত সমস্ত জল বরফে পরিণত হয়। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত কখনো কমতো, আবার কখনো বেড়ে যেত, যার ফলে পৃথিবীর তাপমাত্রাও সবসময় ওঠানামা করত। কোথাও জল বরফ হয়ে যেত, আবার কোথাও বরফ জল হয়ে যেত। যেহেতু পৃথিবীর অভ্যন্তরে উত্তাপ অনেক বেশি থাকত, সেই জন্য আজও পৃথিবীর কোথাও না কোথাও আগ্নেয়গিরি রূপে লাভা বেরোতে থাকে। সময়ের সাথে সাথে জলের নিচের অংশে বিকাশপ্রাপ্ত ব্যাকটেরিয়ার ভেতর থেকে নির্গত অক্সিজেনের মাধ্যমে পৃথিবীতে বায়ুমণ্ডল তৈরি হতে থাকে এবং জলের ভেতরে ব্যাকটেরিয়া চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু এখানে প্রশ্নটা হলো, জলের ভিতরে ব্যাকটেরিয়া এলো কোথা থেকে? এর উত্তরে কিছু কিছু বিজ্ঞানীরা জানিয়েছেন যে জলের ভেতরে অনেক ধরনের রাসায়নিক মিশে যাওয়ায় ব্যাকটেরিয়া নিজে থেকেই সৃষ্টি হয়েছে। আবার কিছু কিছু বিজ্ঞানীদের মতে মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডে লবণ এবং জলের উপাদানের সাথে ব্যাকটেরিয়া আগে থেকে উপস্থিত ছিল, যেটা সঠিক সময়ে জলের ভিতরে বিস্তার লাভ করতে থাকে। ব্যাকটেরিয়া নিজেদের কপি তৈরি করতে সক্ষম ছিল, যার ফলে তাদের সংখ্যা বাড়তে থাকে।
সময়ের সাথে সাথে জলবায়ুর পরিবর্তনের কারণে এই ব্যাকটেরিয়াগুলো একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে, যার ফলে নতুন ব্যাকটেরিয়ার জন্ম হয়, যেগুলো তাদের তুলনায় অধিক শক্তিশালী ছিল। এইভাবে ব্যাকটেরিয়াদের মধ্যে প্রত্যেক প্রজন্মে তাদের রং, রূপ এবং আকারে পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে তারা ধীরে ধীরে জলের ভিতরে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আকারে বিকশিত হতে শুরু করে এবং জলের মধ্যে উপস্থিত অক্সিজেন থেকে সমুদ্রে গাছপালা জন্মাতেও শুরু করে। সময় যত এগোয়, প্রকৃতি এবং পরিবেশে পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে তাদের শরীরে চোখের জন্ম হয় এবং তারপর তারা সামুদ্রিক দুনিয়া দেখতে পায়। তারপর তাদের চোখের উপরে একটা ছোট মস্তিষ্কের বিকাশ হয়, যার সাহায্যে তারা ছোটোখাটো সিদ্ধান্ত নিতে শুরু করে। এইভাবে কোটি কোটি বছর পরে এইসব অণুজীব বিশাল প্রাণীর আকারে গোটা সমুদ্রে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে উপস্থিত অক্সিজেন এবং পরিবর্তিত বায়ুমণ্ডলের কারণে পৃথিবীর ওজোন স্তর মোটা হয়ে যায়, যার ফলে পৃথিবীতে গাছপালা জন্মাতে শুরু করে এবং ধীরে ধীরে জঙ্গল রূপে চারিদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীর উপরিভাগ জলের সংস্পর্শে আসায় সামুদ্রিক প্রাণীরা সমুদ্র তট থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে, যারা পৃথিবীর বায়ুমণ্ডল অনুযায়ী নিজেদের রং, রূপ এবং আকার বদলে ফেলেছিল। কিছু কিছু স্তন্যপায়ী প্রাণী রূপে মাটির ভেতরে বসবাস করতে শুরু করে, আবার কিছু টিকটিকি, ডাইনোসর, কুমির ইত্যাদির মতো বিশালাকৃতির প্রাণীরা স্থলভাগ থেকে শুরু করে আকাশে ছড়িয়ে পড়ে। এদের মধ্যে কিছু কিছু প্রাণী অন্য প্রাণীদের শিকার করত, আবার কেউ কেউ গাছপালা খেয়ে জীবন ধারণ করত। সেই সময় আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল একদম স্বাভাবিক ছিল এবং আমাদের পৃথিবী সবুজে ঘেরা ছিল। সেই সময় এই সমস্ত প্রাণীদের রাজত্ব ছিল, যারা প্রায় 15 থেকে 20 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে ছিল। পৃথিবীর অধিকাংশ স্থলভাগ এক জায়গায় একত্রিত হয়ে গিয়েছিল, যা আমাদের কাছে প্যানজিয়া মহাদেশ নামে পরিচিত। আজ থেকে প্রায় 20 থেকে 22 কোটি বছর আগে প্যানজিয়া মহাদেশ ভেঙে যায়, যার ফলে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত সরাসরি তিব্বতের সাথে জুড়ে যায়। এরপর হিমালয় পর্বতের সৃষ্টি হয় এবং সামুদ্রিক প্রাণীরা কয়েকটা অংশে বিভক্ত হয়ে যায়। প্রায় 6.5 কোটি বছর পূর্বে আরও একবার মহাকাশ থেকে প্রায় মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গের সমান একটা উল্কাপিণ্ড চাঁদের একদম সামনে থেকে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। আর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই সেই উল্কাপিণ্ডটার গতিবেগ প্রতি ঘন্টায় 80 থেকে 90,000 কিলোমিটারের থেকেও বেশি হয়ে যায়, যার ফলে ঘর্ষণের কারণে অদ্ভুত ধরনের জ্বলন্ত আগুনের আলো এবং তীব্র গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসা আগুনের উত্তাপকে যে সমস্ত প্রাণীরা অনুভব করেছিল এবং সেই দিক তাকিয়েছিল বা তাকানোর চেষ্টা করেছিল, তারপর থেকে তারা কিছু দেখতে পাচ্ছিল না। সেই উল্কাপিণ্ডটার উজ্জ্বলতার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। পৃথিবীর আবহাওয়া ভীষণ ভয়ানক হয়ে গিয়েছিল। পৃথিবীর চারদিক থেকে শুধুমাত্র প্রাণীদের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল। কিছু সময় পরে যখন সেই উল্কাপিণ্ডটা প্রায় 20 থেকে 25,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত একটা আগুনের গোলার মতো জ্বলন্ত অবস্থায় পৃথিবীতে এসে পড়ে, তখন প্রায় 180 থেকে 190 কিলোমিটার দীর্ঘ এবং 20 থেকে 25 কিলোমিটার গভীর গর্ত তৈরি হয়, যার ফলে সেই জায়গাটার আশেপাশে প্রায় 800 থেকে 900 কিলোমিটারের মধ্যে উপস্থিত সমস্ত জীবজন্তু এবং জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়, যেটা বর্তমান সময়ের অনুসারে পৃথিবীতে কয়েক লক্ষ পরমাণু বোমার বিস্ফোরণের সমান বিধ্বংসী ছিল। এর ফলে পৃথিবীতে ভূমিকম্প এবং সমুদ্রে সুনামির সৃষ্টি হয়, আর পৃথিবীর কেন্দ্রে উপস্থিত রেডিও অ্যাক্টিভ উপাদান এবং উত্তাপকেও প্রভাবিত করে, যার ফলে পৃথিবীর ভিতর থেকে পুনরায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। কার্বন ডাই অক্সাইডের মাত্রা এত বেড়ে যায় যে চারিদিকে বিষাক্ত গ্যাস এবং ধোঁয়া বিস্ফোরণের কারণে নির্গত ধ্বংসাবশেষ এবং আগুনের গোলা মহাকাশে উঠতে থাকে, আর সেগুলো 40-45 মিনিট পরে পুনরায় যখন পৃথিবীতে পড়তে শুরু করে, তখন সে এলাকায় অবশিষ্ট প্রাণীরাও মারা যায়। এই সব কিছু পুনরায় ঠিক হতে কয়েক লক্ষ বছর সময় লেগে যায়, কিন্তু সেই সময় কিছু স্তন্যপায়ী প্রাণীরা যারা মাটির ভিতরে থাকত তারা বেঁচে যায়। সময় এবং জলবায়ুতে পরিবর্তনের কারণে তাদের রং, রূপ এবং আকারে পরিবর্তন দেখা যায়, যার ফলে তারা ধীরে ধীরে আদি পিথাকাস রেমিডাস রূপে পরিবর্তিত হয়ে যায়। সেই সময় তারা জঙ্গলে থাকত এবং গাছপালার মাধ্যমে তাদের ভোজন সংগ্রহ করত। তবে সময়ের বিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে প্রাকৃতিক এবং জলবায়ুতে পরিবর্তন আসায় সম্পূর্ণ আফ্রিকা শুকিয়ে যায়, যার ফলে জঙ্গল শেষ হয়ে যায় এবং জমি পতিত ভূমিতে পরিণত হয়। জঙ্গলে বসবাসকারী প্রাণীদের খাবারের এবং বসবাসের সমস্যা শুরু হয়, তাই তারা সেখান থেকে খাবারের সন্ধানে বাইরে যেতে থাকে। অনেক সময় তারা খাবারের জন্য কিছু পেয়ে যেত, আবার কখনো তাদের খালি হাতেই ফিরতে হতো। যখন তারা খিদে সহ্য করতে পারত না,
তখন কোনো প্রাণী অন্য কোনো প্রাণীকে মেরে ফেলে রাখলে তারা সেই সব মৃত প্রাণীর কাঁচা মাংস তুলে নিয়ে আসতো এবং নিজেদের জীবিত রাখার জন্য কয়েকদিন ধরে সেই কাঁচা মাংসই খেত। একবার আবহাওয়া খারাপ থাকায় বৃষ্টিপাত শুরু হয় এবং বাজ পড়তে শুরু করে, যার ফলে জঙ্গলে আগুন লেগে যায় আর সেই আগুনে বহু প্রাণী পুড়ে মারা যায়। প্রথমবার যখন তারা পুড়ে যাওয়া মাংস খায় তখন কাঁচা মাংসের তুলনায় তাদের সেটা অনেক বেশি ভালো লাগে, যার ফলে তাদের আগুন সম্পর্কে জ্ঞান হয়। তারপর তারা পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালাতে শেখে, যার ফলে আগুনের আবিষ্কার হয়। এরপর তারা পাথর এবং কাঠের সাহায্যে হাতিয়ার তৈরি করতে শেখে, যার সাহায্যে তারা বন্য প্রাণীদের শিকার করত এবং বন্য প্রাণীদের হাত থেকে নিজেদের রক্ষা করত। এবার তারা নিজেদের খাবার আগুনে পুড়িয়ে খেতে শুরু করেছিল, যেটা সহজেই হজম হয়ে যেত। তারা একে অপরকে ডাকার জন্য বিভিন্ন ধরনের আওয়াজ বের করত। তারপর তারা ধীরে ধীরে তাদের ভাষা, সংস্কৃতি শেখে এবং বিভিন্ন ধর্মের নির্মাণ হয়। সময় এবং জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে তাদের রং এবং রূপেও পরিবর্তন আসে। তারপর ধীরে ধীরে মানুষের জন্ম হয়। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবেন, এখানে মানুষের বিবর্তন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটা বিভিন্ন বৈজ্ঞানিক থিওরির উপরে ভিত্তি করে বলা হলো, তাই এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না।